মধ্যে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা স্টার্ট করতেছি। অটোনমিক ফার্মাকোলজির মধ্যে ইন্ট্রোডাকশন টু অটোনমিক ফার্মাকোলজি, কোলিনার্জিক অ্যাগনিস্ট, কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট এই পর্যন্ত আমরা ডিসকাস করে ফেলছি। আজকে আমরা we are going to start adrenergic pharmacology. তো প্রথমে আজকে adrenergic agonist শুরু করব আমরা। adrenergic agonist বলতে আগে আমরা নিউরোট্রান্সমিটার, adrenergic neurotransmitters. What are the adrenergic neurotransmitters? আমরা একটু ব্রিফ বলছিলাম প্রথম দিকের ক্লাসে, মনে আছে? This is who secret norepinephrine and sometimes secret norepinephrine and epinephrine. ঠিক আছে, আসলে মেইন অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার কিন্তু নরএপিনেফ্রিন, কারণ অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে যেটা রিলিজ হয় সেটা কিন্তু নরএপিনেফ্রিন, আর এপিনেফ্রিন কিন্তু রিলিজ হয় অ্যাড্রেনাল মেডুলা থেকে। তো নিউরোট্রান্সমিটারের ডেফিনিশন হিসেবে আমরা যেটা বলি যে নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়, তো সেই হিসেবে ধরলে আসলে কিন্তু নিউরোট্রান্সমিটার অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার দ্বারাই নরএপিনেফ্রিন। তাহলে এপিনেফ্রিন কি? এপিনেফ্রিন যদি নিউরোট্রান্সমিটার ধরি তাহলে তো ধরলাম, আর যদি না ধরি তাহলে এপিনেফ্রিন কি হবে? এর ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাড্রেনোমাইমেটিক ড্রাগ স্যার, হরমোন স্যার, হরমোন হবে, কারণ এটা হরমোন হবে স্যার। অ্যাড্রেনাল মেডুলারি সেল দ্যাট ইজ এন্ডোক্রাইন সেল থেকে রিলিজ হচ্ছে, তারপরে এটা কিন্তু ব্লাডে যাচ্ছে, ব্লাডে গিয়ে এরপরে ডিসটেন্স সাইটেড অ্যাকশন হচ্ছে। এজন্য একদম স্ট্রিক্টলি বলতে গেলে এপিনেফ্রিন কিন্তু হরমোন। তো আমরা এমনি যেহেতু ইফেক্ট ওই এরা এপিনেফ্রিনও আলফা বিটা রিসেপ্টর দিয়ে হয়, এই কারণে ইন জেনারেল আমরা এটাকে অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটারের মধ্যে নিয়ে আসছি। কিন্তু কোন এক্সামিনার যদি একদম স্ট্রিক্টলি জানতে চায় যে স্ট্রিক্টলি বলো যে অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার কোনটা, তখন বলতে হবে এপিনেফ্রিন। তখন কোশ্চেন আসবে তাহলে নরএপিনেফ্রিন, তখন কোশ্চেন আসবে তাহলে এপিনেফ্রিন কি, তখন বলতে হবে এটা হরমোন। আচ্ছা, নার্ভ কি কি এগুলো আমরা বলে ফেলছি, আমরা এখানে চলে যাই। সিনথেসিস স্টেপস অফ adrenergic neurotransmitter, sequence of adrenergic neurotransmitter, that is norepinephrine and epinephrine or noradrenaline or and adrenaline. তো প্রথমে সিনথেসিস, ওই অ্যাসিটাইলকোলিনের মতোই সিনথেসিস, স্টোরেজ, রিলিজ, ইফেক্টস and then fate including metabolism. আগে সিনথেসিস হবে, নরএড্রেনালিন, অ্যাড্রেনালিন, স্টোরেজ থাকবে, রিলিজ হবে, ইফেক্ট হবে, এরপরে ফেট। Where they are synthesized, norepinephrine is synthesized in adrenergic nerve endings and epinephrine is synthesized in adrenal medulla. Precursor molecule for synthesis of this adrenaline and noradrenaline is tyrosine, an amino acid. And there are 4 enzymes involved in the biosynthetic pathway of this adrenaline and noradrenaline: tyrosine hydroxylase, dopa decarboxylase, dopamine beta hydroxylase, phenyl ethylamine and methyl transferase, PNMT. তাহলে প্রিকারসর মলিকিউল হচ্ছে টাইরোসিন, আর এনজাইম যেগুলো ইনভলভ দিস বায়োসিনথেটিক পাথওয়েতে সেগুলো হচ্ছে টাইরোসিন হাইড্রোক্সিলেস, ডোপা ডিকার্বক্সিলেস, dopamine beta hydroxylase, phenyl ethanolamine and methyl transferase or PNMT. The steps of synthesis দেখানো হয়েছে। Tyrosine by tyrosine hydroxylase converted into levodopa, levodopa. ডোপা এর পরে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম দ্বারা ডোপামিনে কনভার্সন হয়। Dopamine is converted into norepinephrine by dopamine beta hydroxylase, and norepinephrine is converted into epinephrine by PNMT, phenyl ethanolamine and methyl transferase. এখানে একদম সিনথেটিক পাথওয়ে দিয়ে এরপরে রিলিজ, সিনাপটিক ক্লেফটে রিলিজ হওয়ার পর সিনাপটিক মেমব্রেন রিসেপ্টরও দেখানো আছে। টাইরোসিন থেকে ডোপা, ডোপা থেকে ডোপামিন এনজাইম দেখানো হয়েছে, এরপরে ভেসিকলে চলে গেল ডোপামিন,
নরএপিনেফ্রিনে কনভার্সন হয়ে গেছে। এই নরএপিনেফ্রিন এরপরে যখন অ্যাকশন পটেনশিয়াল চলে আসে স্টিমুলাস, তখন এটা ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হয়ে ক্যালসিয়াম যখন ভিতরে ঢোকে তখন এটা মেমব্রেনের দিকে চলে আসে, মেমব্রেনের সাথে ফিউশন হয়ে যায়। এরপরে বাই দ্য প্রসেস অফ এক্সোসাইটোসিস ইট ইজ রিলিজড ইনটু সিনাপটিক ক্লেফট। নরএপিনেফ্রিন এটা নার্ভ এন্ডিং দেখানো হয়েছে, নার্ভ এন্ডিং এ নরএপিনেফ্রিন পর্যন্ত হয়। আর অ্যাড্রেনাল মেডুলাতে ফার্দার আরেকটা স্টেপ বাই পিএনএমটি। পিএনএমটি এনজাইমটা অনলি অ্যাড্রেনাল মেডুলাতে থাকে। এটা অনেক সময় কোশ্চেন হতে পারে যে কেন নরএপিনেফ্রিন পর্যন্তই শুধু নার্ভ এন্ডিং এ হয়, অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং এ ইপিনেফ্রিন কেন হয় না, আর অ্যাড্রেনাল মেডুলাতে কেন ইপিনেফ্রিন পর্যন্ত হয়ে যায়? এটার আনসার হচ্ছে যে দ্য এনজাইম required for this conversion non-epinephrine into epinephrine, PNMT, phenylethylamine in methyl transferase, is present only in adrenal medulla, not in adrenergic nerve ending. এজন্যই এখানে ইপিনেফ্রিন পর্যন্ত হয় না, অ্যাড্রেনাল মেডুলাতে হয়। তো রিলিজ হলো সাইন্যাপটিক ক্লেফটে, এরপরে এই যে পোস্ট সিনাপটিক মেমব্রেনে এই যে রিসেপ্টর দেখানো আছে, এগুলো হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে এরপরে অ্যাকশন হয়। এই হচ্ছে ক্লাসিক্যাল সিকোয়েন্স অফ অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার। সিনথেসিস, the first step, that is tyrosine to DOPA, is a rate limiting step. যেহেতু রেট লিমিটিং স্টেপ, তো এই স্টেপকে ইনহিবিট করা যায় বাই আলফা মিথাইল টাইরোসিন ড্রাগ। এই যে বিভিন্ন এই স্টেপগুলোতে স্টেপে আবার ড্রাগ দিয়ে এগুলো সিনথেসিস ইনহিবিট করা যায় এবং এগুলোর ক্লিনিক্যাল ইউজও আছে। তো টাইরোসিন টু ডোপা এই স্টেপকে ইনহিবিট করা যায় বাই আলফা মিথাইল টাইরোসিন। ডোপামিনের পরে যে ভেসিকলে ঢোকে, ভেসিকুলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার ভিএমএটি, এই ভেসিকলে ডোপামিন এন্ট্রি এটাকে আবার ইনহিবিট করা যায় বাই রিসারপিন। আমরা কথাটা আগেই বলে ফেলেছি, ডাজ ইপিনেফ্রিন সিনথেসাইজ অ্যাট অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং? অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং এ ইপিনেফ্রিন সিনথেসিস হয় কিনা আমরা বলে ফেলেছি যে হয় না। নো, হোয়াই? The enzyme PNMT is not present in adrenergic nerve ending. The enzyme present only in adrenal medulla. Does epinephrine synthesize at nerve ending? Epinephrine is not synthesized at nerve ending. It is only synthesized in adrenal medulla. Storage of norepinephrine and epinephrine in the vesicle adrenergic nerve ending. অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার স্টোর থাকে। এখন এই অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং এর যে ভেসিকল, এর মধ্যে কি কি থাকে? নরএপিনেফ্রিন ছাড়াও, যেহেতু সিনথেসিস হইতেছে সিনথেটিক স্টেপে, আমরা দেখলাম যে ভেসিকলের ভিতরে ঢুকে যাচ্ছে, তো কাজে এই ভেসিকলে তো নরএপিনেফ্রিন থাকবেই। এছাড়া আর কি কি কন্টেন্ট আছে? যদিও এখানে এপিনেফ্রিন পর্যন্ত হয় না, কিন্তু এই ভেসিকলে কিন্তু স্মল অ্যামাউন্টের ইপিনেফ্রিন থাকে। হয় এটার আনসার পরে আসতেছে। এছাড়া ডোপামিন থাকে, ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইম থাকে, এটিপি থাকে, এন্ড পেপটাইডস থাকে। The contents of adrenergic vesicles are mainly norepinephrine or noradrenaline. এছাড়াও স্মল অ্যামাউন্ট অফ ইপিনেফ্রিন থাকতে পারে, যদিও এখানে সিনথেসিস হয় না, তো এই ভেসিকলে থাকতে পারে ডোপামিন, ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ, এটিপি এন্ড পেপটাইডস। এটা আমরা বলে ফেলেছি ছবি দেখানোর সময়। তারপর রিলিজ কিভাবে হয়? অ্যাকশন পটেনশিয়াল যখন আসে তখন ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হয়, ক্যালসিয়াম আয়ন এন্ট্রি হচ্ছে, এরপরে ভেসিকলটা মেমব্রেনের সাথে ফিউশন হয়ে যাচ্ছে, এরপরে এক্সোসাইটোসিস প্রসেসে বের হয়ে যাচ্ছে নরএপিনেফ্রিন। যে বললাম যে স্মল অ্যামাউন্ট অফ ইপিনেফ্রিন অলসো রিলিজড অ্যালং উইথ নরএপিনেফ্রিন। হোয়াই? এটার আনসার সামনে আসছে। এখন এই রিলিজ অফ নরএপিনেফ্রিন ফ্রম অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং, এটাকে আবার ইনহিবিট করা যেতে পারে বাই দিস ড্রাগস। তাহলে দিস আর অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার রিলিজ ইনহিবিটরস, গুয়ানিথিডিন এন্ড বেটিলিয়াম। Guanethidine and betylium, these two drugs are adrenergic neurotransmitter release inhibitors.
এটা আমরা মোটামুটি দেখে ফেলেছি। তো যে এখানে নরএপিনেফ্রিনের ফেট পোস্ট সিনাপটিক মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এতে অ্যাকশন হবে, তো কিছু ডিফিউশন হয়ে যাবে। আর এর যে এনজাইম আছে মেটাবলিজমের জন্য, মোনোঅ্যামাইন অক্সিডেজ এন্ড COMT ক্যাটেকোল-ও-মিথাইল ট্রান্সফারেজ, এই দুটো এনজাইম আছে ফর মেটাবলিজম অফ এপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন। আফটার রিলিজ এর যে নরএপিনেফ্রিন ফেট, একটা তো ডিফিউশন ছবিতে দেখানো হলো, এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়ে যায় সেটা বললাম। আরেকটা ফেট হচ্ছে আপটেক। আপটেক এটাকে রিআপটেকও বলে অনেক সময়, ইনটু নিউরনস এন্ড এক্সট্রা নিউরনস, এক্সট্রা নিউরাল টিস্যু। তাহলে ফেট অফ নরএপিনেফ্রিন যদি বলা হয় আফটার রিলিজ, একটা তো হলো পোস্ট সিনাপটিক মেমব্রেনে যেটা বাইন্ড হলো অ্যাকশন করলো, আর ফার্দার ফেট হচ্ছে আপটেক অর রিআপটেক ইনটু নিউরনস and uptake or reuptake into extraneural tissues. নিউরনের যে আপটেক এটাকে বলা হয় আপটেক 1, and extraneural টিস্যুতে যে আপটেক এটাকে বলা হয় আপটেক 2. Some norepinephrines are diffused into surroundings and most of the norepinephrine are metabolized by enzyme monoamine oxidase and COMT catechol-o-methyl transferase. এই যেখানে আপটেকটা দেখানো হয়েছে, এটা তো হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং, এখান থেকেই এটা রিলিজ হয়ে গেছে। পাশে যে বললাম যে যারা কোনটা সাপ্লাই দিয়েছে এখানে খবর এটা দিন দেখেন আপনারা করা যায়। আর এই সিএসসি ওয়ালা যে আপনারা বললাম যে আপনারা করো না এটা নিয়ে পাঠাচ্ছি ভালো লাগে। Sorry for interruption. Uptake of adrenergic neurotransmitter norepinephrine এটা এখানে দেখানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে adrenergic nerve ending, এখান থেকে তো এই adrenaline সিনথেসিস হয়ে এরপরে রিলিজ হলো, রিলিজ হওয়ার পরে এটা আবার আপটেক হচ্ছে, ওই adrenergic nerve ending এ আপটেক হয়ে যাচ্ছে ওই নিউরনেই। তো এটা হচ্ছে আপটেক 1। আর নন নিউরাল সেলস অর টিস্যুস, দ্যাট ইজ আদার ইফেক্টর সেলস, এখানে যে আপটেক হয় এটাকে বলা হয় আপটেক 2। তাহলে দিস আপটেক অফ নরএপিনেফ্রিন ইনটু নিউরনস, দ্যাট ইজ adrenergic neurons, is known as uptake 1, and uptake of norepinephrine into extraneural cells, other effector cells, this is uptake 2. এখন ওই যে কোশ্চেনটা দুইবার দেখানো হলো কিন্তু আনসার বলা হয়নি, যে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং এর যে ভেসিকল এর কন্টেন্টের মধ্যে নরএপিনেফ্রিনের সঙ্গে এপিনেফ্রিনও দেখানো হলো, এবং রিলিজ যে হয়, রিলিজ হওয়ার সময় সিনথেসিস সেখানে শুধু নরএপিনেফ্রিনই হয়, কিন্তু এপিনেফ্রিনও কিছুটা ওই রিলিজ হতে পারে। এটার কারণ হলো এই যে আপটেক 1, আপটেক 1 যখন হয়, এই আপটেকে যে নরএপিনেফ্রিন আপটেক হয়, এটাতে সার্কুলেশন দিয়ে এখানে যে কিছু এপিনেফ্রিন চলে আসে, যেটা অ্যাড্রেনাল মেডুলাতে তৈরি হয়ে সার্কুলেশনে চলে গেছে, এর কিছু এখানে চলে আসে, এটাও কিছু পরিমাণে এই নরএপিনেফ্রিনের সঙ্গে আপটেক হয়ে যায়। এটা আবার নেক্সট টাইম যখন রিলিজ হয় তখন নরএপিনেফ্রিনের সঙ্গে এই এপিনেফ্রিনও রিলিজ হয়ে যায়। এজন্য স্মল অ্যামাউন্ট অফ এপিনেফ্রিন এজন্য অ্যাড্রেনার্জিক নার্ভ ভেসিকলেও পাওয়া যায়।
Uptake 1, neuronal uptake by norepinephrine transporter. Neuronal uptake বলা হলো যে adrenergic neuron যে uptake হয় এই ট্রান্সপোর্টার নাম হচ্ছে norepinephrine transporter. Uptake into neuron এটা 70 to 80%. Some amount of epinephrine also uptaken যে কথাটা বললাম along with norepinephrine by uptake 1. তবে এখানে নরএপিনেফ্রিনে বেশি আপটেক হচ্ছে এপিনেফ্রিনের চাইতে। নরএপিনেফ্রিন অবশ্যই বেশি যেহেতু অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং, এখানে নরএপিনেফ্রিনের পরিমাণই বেশি। তো নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার ইনহিবিটর, এই আপটেককে আবার ইনহিবিট করা যেতে পারে বাই দিস টু গ্রুপস অফ ড্রাগস, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড কোকেইন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড কোকেইন। তাহলে আপটেক 1 and uptake 2. Neuronal uptake is uptake 1 and extraneural uptake is uptake 2. And uptake 1 এ mainly norepinephrine uptake হয়, তবে এখানে small amount epinephrine uptake হয়ে যায়। এই জন্যই adrenergic nerve vesicle এ norepinephrine সঙ্গে small amount epinephrine পাওয়া যায়। uptake 2 আবার epinephrine এর ক্ষেত্রে বেশি হয়। Extraneuronal uptake, active transport into extraneuronal effector cells, এটা আবার ইপিনেফ্রিনের ক্ষেত্রে বেশি ঘটে নরএপিনেফ্রিনের চাইতে। এবারে মেটাবলিজম অফ নরএপিনেফ্রিন এন্ড এপিনেফ্রিন। একটু আগে আমি বলেছি যে there are two enzymes for metabolism of norepinephrine and epinephrine, MAO and COMT, monoamine oxidase and catechol-O-methyl transferase. Monoamine oxidase present mainly in neurons, neuronal mitochondria. এটার মেটাবলিজম আবার একটু নন স্পেসিফিক। এটা যেমন নরএপিনেফ্রিন এপিনেফ্রিন মেটাবলিজম করে, ডোপামিন and 5-hydroxytryptaminকেও মেটাবলিজম করে। Catechol-O-methyl transferase এটা প্রেজেন্ট ইন both neurons and non-neural tissues. So monoamine oxidase নিউরনাল মাইটোকন্ড্রিয়াতে থাকে, আর ক্যাটেকল-O-methyl ট্রান্সফারেজ নিউরন এন্ড এক্সট্রানিউরাল টিস্যু। Metabolic end product of catecholamine, that is epinephrine and norepinephrine, is VMA. VMA এটা মনে রাখতে হবে, ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড, 3-methoxy-4-hydroxymandelic acid or vanillyl mandelic acid. এটা নরএপিনেফ্রিন এন্ড এপিনেফ্রিন দুটার মেটাবলিজম হয়ে আলটিমেটলি এই মেটাবলিক এন্ড প্রোডাক্ট হতে পারে। আচ্ছা, ভিএমএ ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড এটা আমরা ক্লিনিক্যালি কোথায় ইউজ করতে পারি বলো দেখি, তোমাদের নলেজ আছে? গড ট্রিটমেন্ট স্যার। ট্রিটমেন্টে কি ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড ইউজ করা হবে? এটা হচ্ছে এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিনের মেটাবলিক এন্ড প্রোডাক্ট। স্যার এটা মার্কার হিসেবে ইউজ করতে পারে, মানে এটা ইনভেস্টিগেশন স্যার। কাছাকাছি গেছো, বলো দেখি স্যার। এটা যে নরএপিনেফ্রিন আমরা যে দিলাম এটা মানে কেমন আছে, বায়ো অ্যাভেলেবিলিটি ইন্ডিকেট করতে পারি এই। তুমি ওই দিক দিয়ে গেছো। জি স্যার। যে মানে অ্যাড্রেনালিন নরএড্রেনালিন ইউজ করলে এরপরে এটার কি অবস্থা হলো, এটার মার্কার না? জি স্যার। তো যাই হোক, এটার ইউজ আসলে এইটা ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়। হ্যাঁ, এই এন্ড প্রোডাক্টটা এপিনেফ্রিন হোক আর নরএপিনেফ্রিন দুটোরই আলটিমেট এন্ড প্রোডাক্ট ভিএমএ ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড। এটা ইউজ করা হয় হলো ফর ডায়াগনোসিস অফ এ টিউমার দ্যাট সিক্রেট ক্যাটেকোলামাইন। বলছিলাম তো এর আগে, ক্যাটেকোলামাইন সিক্রেটিং টিউমারের নাম কি? ফিওক্রোমোসাইটোমা। তো ওই টিউমার তো এক্সেসিভ অ্যামাউন্টে এই ভ্যানিলাইল এই ক্যাটেকোলামাইন দ্যাট ইজ এপিনেফ্রিন নরএপিনেফ্রিন তৈরি করে। তো কাজে এক্সেসিভ তৈরি হবে, এগুলোর মেটাবলিজম হবে বডিতে, এবং এটার এন্ড প্রোডাক্ট যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট ভিএমএ এটা ইউরিনে অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। আমাদের ফিজিওলজিক্যালি যে ক্যাটেকোলামাইন বডিতে প্রোডাকশন হচ্ছে, এটা মেটাবলিজম হয়ে কিছু অ্যামাউন্ট তো ভিএমএ ইউরিনে পাওয়া যায়, কিন্তু যাদের ফিওক্রোমোসাইটোমা আছে তো তাদের এটা ফিজিওলজিক্যাল লিমিট এক্সিড করে যাবে
এটা ইউরিন দিয়ে যে এক্সক্রিশন হবে, এটা ইউজুয়ালি যেটা করা হয় 24 আওয়ার্স ইউরিনারি VMA মেজারমেন্ট করা হয়, মেজারমেন্ট অফ 24 আওয়ার্স ইউরিনারি VMA। ইট ইজ এ ডায়াগনস্টিক টেস্ট ফর থিওক্রোমোসাইটোমা। আচ্ছা, এই মেটাবলিক পাথওয়ে দেখো, ইপিনেফ্রিন COMT দিয়ে যদি আগে মেটাবলিজম হয়, এটা আগে মেটানেফ্রিন হবে, এরপরে MAO মোনোঅ্যামাইন অক্সিডেজ দিয়ে 3-methoxy-4-hydroxy ম্যান্ডেলিক অ্যাসিড VMA হবে। আর আগে যদি মোনোঅ্যামাইন অক্সিডেজ দিয়ে মেটাবলিজম হয় তাহলে ডাইহাইড্রোক্সি ম্যান্ডেলিক অ্যাসিড হবে, এটা আবার COMT দ্বারা 3-methoxy-4-hydroxy ম্যান্ডেলিক অ্যাসিড হবে। এই দুই এনজাইম আগে হোক পরে হোক আলটিমেটলি দুই পাথওয়েতেই VMA তৈরি হয় ইপিনেফ্রিন থেকে। আর যদি নরইপিনেফ্রিন হয় এক্ষেত্রে ওই যে সামনে শুধু ওটা ইপিনেফ্রিন ছিল, এই জন্য ওটা ছিল মেটানেফ্রিন, নরইপিনেফ্রিন এই জন্য সামনে নর যোগ হলো, তাহলে CMT দ্বারা নরইপিনেফ্রিন নরমেটানেফ্রিন হবে, এরপরে MAO দ্বারা 3-methoxy-4-hydroxy ম্যান্ডেলিক অ্যাসিড আর VMA। মোনোঅ্যামাইন অক্সিডেজ দ্বারা ডাইহাইড্রোক্সি ম্যান্ডেলিক অ্যাসিড, CMT দ্বারা 3-methoxy-4-hydroxy ম্যান্ডেলিক অ্যাসিড আর VMA ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড। তার মানে নরএপিনেফ্রিন এপিনেফ্রিন দুটারই আলটিমেট মেটাবলিক এন্ড প্রোডাক্ট হচ্ছে VMA আর ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড, কেমিক্যাল নেম 3-methoxy-4-hydroxy ম্যান্ডেলিক অ্যাসিড। আচ্ছা, এবারে আমরা মেকানিজমে চলে যাই। এই ইপিনেফ্রিন নরএপিনেফ্রিনের মেকানিজম অফ অ্যাকশন। তো আমরা অ্যাড্রেনার্জিক আর কোলিনার্জিক যে সিস্টেমে যাই, অটোনমিক ফার্মাকোলজি রিলেশন আমরা দেখতেছি যে এরা রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন শো করে। তো অ্যাড্রেনালিন এন্ড নরঅ্যাড্রেনালিন or epinephrine and norepinephrine both act on adrenergic receptors to produce effects. এই রিসেপ্টর গুলোকে বলা হয় অ্যাড্রেনোসেপ্টর, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর সংক্ষেপে অ্যাড্রেনোসেপ্টর এক কথায়। There are two types of adrenergic receptor or adrenoceptor, alpha and beta. Alpha receptors, beta receptors. Alpha ro subtype আছে alpha 1, alpha 2. Beta ro subtype আছে beta 1, beta 2. তোমরা কি লাইনে আছো? জি স্যার আছি। হ্যাঁ, এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি মোবাইল থেকে হটস্পট কানেকশন দিলাম। কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার শোনা আচ্ছা। যাচ্ছে। তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা এখন পর্যন্ত গেছিলাম adrenergic neurotransmitters act through adrenergic receptor, adrenoceptors, alpha and beta. Alpha subtype alpha 1 and alpha 2, beta subtype beta 1 and beta 2. Alpha 1, alpha 2 receptor, beta 1, beta 2 receptor. এখন কোশ্চেন হলো ইপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন উভয়ে কি সব রিসেপ্টরের উপরে কাজ করে? আনসার ইজ নো। সবাই সব রিসেপ্টরের উপরে কাজ করে না, একটু ডিফারেন্স আছে। ইপিনেফ্রিন সব রিসেপ্টরের উপরে কাজ করে। ইপিনেফ্রিন অ্যাক্টস অন all of alpha 1, alpha 2, beta 1 and beta 2. But norepinephrine acts on
alpha 1, alpha 2 and beta 1, but not on beta 2. Okay, epinephrine acts on all receptors, all adrenoceptors, alpha 1, alpha 2, beta 1, beta 2. Non-epinephrine acts on alpha 1, alpha 2 and beta 1, but not on beta 2. Alpha 1, alpha 2 and beta 1 receptor উপরে নরএপিনেফ্রিন কাজ করে, কিন্তু beta 2 এর উপরে নরএপিনেফ্রিনের কোনো অ্যাকশন নেই। এবারে সিকোয়েন্স অফ ইভেন্টস আফটার এপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন বাইন্ডিং উইথ রিসেপ্টরস, এগুলো হলো একটু ইন্ট্রাসেলুলার সিগন্যালিং মেকানিজম মলিকুলার লেভেলে। আলফা 1 রিসেপ্টরের সাথে ক্যাটাকোলামাইন বাইন্ড করার পরে IP3 এন্ড DAG ফরমেশন হয়, আইনোসিটল ট্রিসফসফেট এন্ড ডায়াসাইল গ্লিসারল, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে যায়। আর আলফা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে অ্যাডেনাইল সাইক্লেজ ইনহিবিশন হয়, সাইক্লিক AMP কমে যায়। আর বিটা 1 রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে স্টিমুলেশন অফ অ্যাডেনাইল সাইক্লেজ কজিং ইনক্রিজ সাইক্লিক AMP। আর বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে there is stimulation of adenyl cyclase, increase cyclic AMP. Very very important কথা, সেটা হলো sites of adrenergic receptors and effects of stimulation of these receptors. কোথায় কোথায় এইসব রিসেপ্টর আছে, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, এবং এই রিসেপ্টরের সাথে অ্যাগনিস্ট বাইন্ড করলে, লিগ্যান্ড বাইন্ড করলে কি ইফেক্ট হয়। আই, আমরা ওই কোলিনার্জিক সিস্টেমেও আইকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখিয়েছি, অটোনমিকের সাথে আসলে আই খুব লিঙ্কড। তো আইতে কন্ট্রাকশন অফ রেডিয়াল মাসেল অফ আইরিশ এন্ড ডাইলেশন অফ পিউপিল। আইতে যে আলফা 1 রিসেপ্টর থাকে, দ্যাট ইজ রেডিয়াল মাসেল অফ আইরিশ, ডাইলেটর পিউপিলি। এইখানে আপনারা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার 100%। তো রেডিয়াল মাসেল অফ আইরিশ কন্ট্রাকশন করলে পিপল ডাইলেট হয়ে যায়, মাইড্রেসিস। তার মানে আলফা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন রেডিয়াল মাসেল অফ আইরিশ, এখানকার ইফেক্ট হচ্ছে ডাইলেশন অফ পিপল, দ্যাট ইজ মাইড্রেটিক ইফেক্ট। তার মানে হলো অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট অ্যাট্রোপিনের। তো অ্যাড্রেনালিনের বা নরঅ্যাড্রেনালিনের আলফা 1 ইফেক্ট হচ্ছে মাইড্রেসিস। এই যে দেখানো হয়েছে, এই যে রেডিয়াল মাসেল কন্ট্রাকশন করলে পিপল ডাইলেট হয়ে যাচ্ছে। এখানে কোশ্চেন চলে আসতে পারে এর লিংকে, what are the drugs that dilate people, that is what are the migratics, বলো দেখি। Atropine. Tropicamide, cyclopentolate, আর স্যার হোমাট্রোপিন। একটা হলো অ্যাট্রোপিন আর একটা হচ্ছে অ্যাট্রোপিন লাইক Tropin line migratics. এন্ড এখান থেকে কি পাওয়া গেল, এই যে আলফা 1 রিসেপ্টর কাজ করে যে Alpha adrenergic, sir. তাহলে কি বলবা? Alpha adrenergic agonist sir, alpha 1 agonist. Alpha agonist, very good. তাহলে এইভাবে মাইগ্রেটিক্স করা আলফা agonist, adrenaline, noradrenaline and related other alpha agonist তারা মাইগ্রেটিক হিসেবে কাজ করবে। স্মুথ মাসেলস অফ ব্লাড ভেসেল অফ স্কিন এন্ড ভিসেরা, এখানে আলফা 1 রিসেপ্টর থাকে। এই স্মুথ মাসেল অফ ব্লাড ভেসেল অফ স্কিন এন্ড ভিসেরা, এখানকার কন্ট্রাকশন করলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, টিপিআর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, ব্লাড প্রেসার বাড়বে। তার মানে আলফা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন ভাস্কুলার স্মুথ মাসেল অফ স্কিন এন্ড ভিসেরা, এর আলটিমেট ইফেক্ট হচ্ছে রাইজ অফ বিপি। এই যে ব্লাড ভেসেল ভ্যাসোকনস্ট্রিকশন হবে, টিপিআর বাড়বে, বিপি বাড়বে। যে ট্রাক্টের স্ফিংটারস এর মধ্যে আলফা 1 রিসেপ্টর থাকে, স্ফিংটার কন্ট্রাকশন করলে টেন্ডেন্সি টু বি কনস্টিপেটেড। ইউরিনারি ব্লাডার স্ফিংটার, এখানে কন্ট্রাকশন হয়ে গেলে টেন্ডেন্সি টু রিটেইন ইউরিন, রিটেনশন অফ ইউরিনের টেন্ডেন্সি। পাইলোমোটর স্মুথ মাসেল অফ স্কিন, পাইলোমোটর স্মুথ মাসেল অফ স্কিন, এটার কন্ট্রাকশন করলে ইরেকশন অফ হেয়ার।
মেল সেক্সুয়াল অর্গানস, এখানেও আলফা 1 রিসেপ্টর থাকে, যেমন পেনিস, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট। তো এইসব এরিয়ার স্মুথ মাসেল কন্ট্রাকশন করলে ইজাকুলেশন হয়, এখানকার কন্টেন্টটা বের হয়ে আসে, ইজাকুলেশন হয়। আচ্ছা, পেনাইল ইরেকশন কি মিডিয়েটেড অ্যাকশন বলো তো? কোলিনার্জিক। প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমরা ফার্মাকোলজির ভাষায় কি বলবো? কোলিনার্জিক ইফেক্ট। আর ইজাকুলেশন আমরা দেখতেছি অ্যাড্রেনার্জিক ইফেক্ট, যেটা ফিজিওলজির ভাষায় সিম্প্যাথেটিক। তো আমাদের ফার্মাকোলজির ভাষায় তার মানে হলো পেনাইল ইরেকশন ইজ কোলিনার্জিক ইফেক্ট এন্ড ইজাকুলেশন ইজ অ্যাড্রেনার্জিক ইফেক্ট। তাহলে আলফা 1 রিসেপ্টরের সাইটস আমরা বলে ফেললাম। তাহলে আইতে হচ্ছে ডাইলেটর পিপুলি আর রেডিয়াল মাসেল অফ আইরিশ। এরপরে বলা হলো ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলটা কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়ে মনে রাখতে হবে। আলফা বললে ব্লাড ভেসেলের কথা চলে আসে। ভাস্কুলার স্মুথ মাসেল অফ স্কিন এন্ড ভিসেরা, এখানে কন্ট্রাকশন হবে, হলে ভ্যাসোকনস্ট্রিকশন হলে টিপিআর বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। এছাড়া যে ট্র্যাক্টর স্ফিংক্টার, ইউরিনারি ব্লাডার স্ফিংক্টার এখানে থাকতেছে। আর পাইলোমোটর স্মুথ মাসেল অফ স্কিন এন্ড মেল সেক্সুয়াল অর্গানস, পেনিস, সেমিনাল ভেসিকলস এন্ড প্রস্টেট, এখানে ইজাকুলেশনে হেল্প করতেছে। আর পাইলোমোটর স্মুথ মাসেল কন্ট্রাকশন হয়ে ইরেকশন অফ বডি হেয়ার। এবার আলফা 2 রিসেপ্টর প্রেজেন্ট এট প্রিসিন্যাপটিক মেমব্রেন। আচ্ছা, এই যে ছবিটা দেখো, অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং দেখানো হয়েছে, এটা হচ্ছে প্রিসিন্যাপটিক মেমব্রেন। এখান থেকে তো আসলে নরএপিনেফ্রিন রিলিজ হয় সিন্যাপটিক ক্লেপ্টে। এরপরে এদিকে এখানে ছবিতে যদিও দেখানো নেই, পোস্ট সিন্যাপটিক মেমব্রেনের রিসেপ্টর থাকে, ওটার সাথে বাইন্ড করে সে অ্যাকশন করে। এটা হলো ইউজুয়াল কথা। এখন এই আলফা 2 রিসেপ্টর যে এইটা আবার থাকে এই প্রিসিন্যাপটিক মেমব্রেনেই। এই যে প্রিসিন্যাপটিক মেমব্রেনের রিসেপ্টর দেখানো হচ্ছে, এখানে নরএপিনেফ্রিন বাইন্ড করে এটার ইফেক্ট আবার উল্টা, এই নরএপিনেফ্রিনের রিলিজকে সে রেগুলেট করে, কন্ট্রোল করে, এক্সেস রেগুলেশন হইতে দেয় না। এজন্য এই রিসেপ্টরকে বলা হয় অটো রিসেপ্টর, অটো ইনহিবিটরি অ্যাকশন, এই জন্য নাম হচ্ছে অটো রিসেপ্টর। তার মানে আলফা 2 রিসেপ্টরস আর প্রেজেন্ট অন প্রিসিন্যাপটিক মেমব্রেন of adrenergic nerve ending. Alpha 2 receptors are present on presynaptic membrane. They are auto-inhibitory to control release of norepinephrine. So they are called autoreceptors. The regulation of release of norepinephrine decrease norepinephrine release. এই হচ্ছে alpha 2 receptor stimulation এর effect. Another site of alpha 2 receptor, that is platelet. প্লেটলেটে যে আলফা 2 রিসেপ্টর আছে এর সঙ্গে অ্যাগনিস্ট বাইন্ড করলে, দ্যাট ইজ নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন বাইন্ড করলে প্লেটলেট এগ্রিগেশন হয়। হার্টের অ্যাড্রেনার্জিক রিসেপ্টর মানে নাম্বার 1 চলে আসে বিটা 1 রিসেপ্টর। Adrenergic receptor presence on heart is beta 1 receptor. Beta 1 receptor এর নাম্বার 1 সাইট হচ্ছে হার্ট। এখানকার কার্ডিয়াক মাসেল, এসএনও সব জায়গাতেই থাকে। এজন্য এখানে বাইন্ড করলে অ্যাগনিস্ট যদি এই বিটা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন হার্ট এর সঙ্গে বাইন্ড করে, তাহলে এর ইফেক্ট হবে পজিটিভ আইনোট্রপিক এন্ড পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট এন্ড পজিটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট। এজন্য ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, হার্ট রেট বাড়বে, ultimately cardiac output বাড়বে। Positive inotropic, positive chronotropic, positive dromotropic effect, stimulation of beta 1 receptor present on heart rate, stroke volume, cardiac output বেড়ে যাবে। Another important site of beta 1 receptor, juxtaglomerular apparatus of kidney. So beta 1 receptor present on juxtaglomerular apparatus. এই রিসেপ্টর স্টিমুলেশন হইলে এখান থেকে রেনিন রিলিজ হয়, দ্যাট ইজ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এটা অ্যাক্টিভেশন হবে। আর এই সিস্টেমের টেন্ডেন্সি হচ্ছে রাইজ অফ বিপি। কারণ এই যে অ্যালডোস্টেরন সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন করবে, ইসিএফ ভলিউম, প্লাজমা ভলিউম, ব্লাড ভলিউম বাড়বে, স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। তার মানে ওইটা দিয়েও কিন্তু কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, এটা দিয়েও ব্লাড প্রেশার বাড়তেছে। তারপরে বিটা 1 রিসেপ্টর হার্ট আর
এদিকে কিডনিতে রেনিন সিক্রেশন করে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম স্টিমুলেট করে বিপি বাড়াচ্ছে, স্টিমুলেশন অফ বিটা 1 রিসেপ্টর। এবারে বিটা 2 রিসেপ্টরস, ইম্পর্টেন্ট সাইট অফ বিটা 2 রিসেপ্টরস is bronchus, that is bronchial smooth muscle. বাট এখানে একটু ইফেক্টটা একটু ডিফারেন্ট। রিসেপ্টরের সাথে অ্যাগনিস্ট বাইন্ড করলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি স্টিমুলেটরি ইফেক্ট, এখানে কিন্তু এটা মনে রাখতে হবে উল্টা ইফেক্ট। ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে যে বিটা 2 রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরে অ্যাগনিস্ট বাইন্ড করলে there is relaxation of bronchial smooth muscle leading to bronchodilation। আমরা ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের বিটা 2 রিসেপ্টরে অ্যাগনিস্ট বাইন্ড করলে এই রিসেপ্টর স্টিমুলেট হলে অ্যাক্টিভেশন হলে there will be relaxation of bronchial smooth muscle, there will be bronchodilation. Blood vessel, beta 2 receptor another site, important site, that is smooth muscle of blood vessel of skeletal muscle। আমরা কিন্তু স্মুথ মাসেল অফ ব্লাড ভেসেল অফ স্কিন এন্ড ভিসেরা এইখানে দেখিয়েছি আলফা 1 রিসেপ্টর, আর স্মুথ মাসেল অফ ব্লাড ভেসেল অফ স্কেলিটাল মাসেল এখানে কিন্তু দেখা যাচ্ছে বিটা 2 রিসেপ্টর। এবং আলফা 1 রিসেপ্টর স্টিমুলেশনের ইফেক্ট ছিল ভাস্কুলার স্পাজম, ভ্যাসোকনস্ট্রিকশন, বাট বিটা 2 রিসেপ্টরস অফ ব্লাড ভেসেল অফ স্কেলিটাল মাসেল এটার ইফেক্ট কিন্তু অপোজিট, relaxation of vascular smooth muscle of blood vessel of skeletal muscle leading to vasodilation, reduction of peripheral resistance, reduction of BP। তার মানে বিটা 2 রিসেপ্টর প্রেজেন্ট অন ব্লাড ভেসেল, এটার ইফেক্ট হচ্ছে ভ্যাসোডাইলেশন, আর আলফা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন ব্লাড ভেসেল, এটার ইফেক্ট হলো ভ্যাসোকনস্ট্রিকশন। তো আলফা 1 রিসেপ্টর ইন ব্লাড ভেসেল অফ স্কিন এন্ড ভিসেরা যেটা বললাম, এটার ইফেক্ট হচ্ছে contraction leading to vasoconstriction, rise of BP, আর beta 2 receptor in blood vessel of skeletal muscle এটার ইফেক্ট হচ্ছে vascular smooth muscle relaxation, vasodilation, fall of BP। Liver, there is also beta 2 receptor, liver is a beta 2 receptor থাকে, এটা স্টিমুলেশনের ইফেক্ট হচ্ছে glycosenolysis and gluconeogenesis, glycosenolysis and gluconeogenesis। তো দুইটার ইফেক্ট, গ্লাইকোজেনোলাইসিস হলে গ্লুকোজ বাড়বে, গ্লুকোনিওজেনেসিস হলে গ্লুকোজ বাড়বে। তার মানে বিটা 2 রিসেপ্টরস, হেপাটিক বিটা 2 রিসেপ্টরস এর স্টিমুলেশনের আলটিমেট ইফেক্ট হচ্ছে রাইজ অফ ব্লাড গ্লুকোজ লেভেল। ইউটেরাস, ইউটেরাসে বিটা 2 রিসেপ্টর থাকে, এই ইফেক্টটাও ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের যেরকম ইফেক্ট সেরকম ইফেক্ট। ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের বিটা 2 স্টিমুলেশন হলে যেমন ব্রঙ্কোডাইলেশন হয়, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়ে, তো ইউটেরাইন স্পেশালি প্রেগনেন্ট ইউটেরাস এখানকার স্মুথ মাসেল, এখানে যে বিটা 2 রিসেপ্টর আছে এটা স্টিমুলেশন হলে ইউটেরাইন রিল্যাক্সেশন হয়, হলে ডিলেড লেবার। তাহলে এইটার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে বলো দেখি? বিটা 2 receptors present on uterus, স্যার এটা প্রেগন্যান্ট মহিলার স্টিমুলেশন হলে ইউটেরাইন রিল্যাক্সেশন হয়, there is delay in labor progression হয়। তাহলে এটা কোথায় ইউজ করা যেতে পারে? প্রেগন্যান্ট মহিলা, প্রেগন্যান্ট ওম্যান, প্রেগন্যান্ট তো কখন? কলম করার জন্য স্যার লেবার পেন উঠলে আমাদের ইন্টেনশনালি লেবারকে ডিলে করার দরকার হতে পারে কখন? প্রিটার্ম লেবার, লেবার যদি প্রিটার্ম হয়, বেবি এখনো ম্যাচিউর হয় নাই, কোনো কারণে লেবার পেইন স্টার্ট হয়ে গেছে, তো তখন তো আমাদের ট্রাই করতে হবে বেবি ম্যাচিউর হওয়া পর্যন্ত লেবারকে যদি ডিলে করানো যায়। তো সেই ক্ষেত্রে তাহলে বিটা 2 অ্যাগনিস্ট ইউজ করা যেতে পারে। তো এই পারপাসে যে বিটা 2 অ্যাগনিস্ট ইউজ হয় তার নাম্বারে তোমাদের এই রিলেটেড লেকচার আছে, তারপরে একটু বলে রাখি, মনে রাখতে পারো যে বিটা 2 অ্যাগনিস্ট used for this purpose, that is to delay labor in case of preterm labor, সেটা হচ্ছে ritodrin and terbutaline, beta 2 agonist, ritodrin and terbutaline। Okay, beta 2 receptor another site J tracted smooth muscle, তো এখানে এর ইফেক্ট হচ্ছে রিল্যাক্সেশন, reduce J tract motility।
যেটা একটা মুভমেন্ট কমিয়ে দেবে, বিটা 2 ইফেক্ট। ইউরিনারি ব্লাডারে ডেট্রাসন মাসেল, বিটা 2 ইফেক্ট হচ্ছে রিল্যাক্সেশন, টেন্ডেন্সি টু রিটেইন ইউরিন, রিটেনশন অফ ইউরিনের টেন্ডেন্সি। স্যার একটা কোশ্চেন ছিল রিসেপ্টর, হ্যাঁ বলো। স্যার এখানে যেটা লিভার সেলে যেটা বললেন যে বিটা 2 রিসেপ্টর থাকে, তো এই বিটা 2 রিসেপ্টরে যখন এপিনেফ্রিন অর নরএপিনেফ্রিন বাইন্ড করতেছে তখন তো এটা ইনহিবিট করতেছে। তো এখানে স্যার যখন ইনহিবিট করে তখন কি এটা গ্লুকোনিওজেনেসিস হওয়া সম্ভব না? হ্যাঁ স্যার, তাহলে তো এখানে জি স্যার, কিন্তু স্যার এখানে আমার কোশ্চেন বিটা যে 2 এখানে রিসেপ্টর প্রেজেন্ট অন লিভার, এটা স্টিমুলেশনের ইফেক্টই হচ্ছে স্টিমুলেশন অফ গ্লাইকোজেনোলাইসিস এন্ড স্টিমুলেশন অফ গ্লুকোনিওজেনেসিস। অ্যাড্রেনালিনের বিটা 2 ইফেক্ট লিভারে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস এন্ড গ্লাইকোজেনোলাইসিস, কাজেই দুই পাথওয়ে দিয়ে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। কি বলতে চাচ্ছ বলো? এখানে স্যার আমি বলতে চাচ্ছি যে এটা হলো শুধু স্টোরেজ গ্লুকোজটাই ভাঙবে না আবার হলো গ্লুকোনিওজেনেসিসও চলবে? হ্যাঁ হ্যাঁ, দুটো ইফেক্টই তো স্যার। তাহলে আমরা হলো লিভারে গ্লাইকোজেনোলাইসিসও হয়, গ্লুকোনিওজেনেসিসও হয়। জি স্যার, কিন্তু দুই পাথওয়েরই হরমোনাল কন্ট্রোল, তোমরা বায়োকেমিস্ট্রি পড়ছো কিনা? জি স্যার, কিন্তু আমার একটু হরমোনাল কন্ট্রোল অ্যাড্রেনালিন ছিল কিন্তু, দেখো খেয়াল করে। জি স্যার, কিন্তু এখানে হলো ফার্মাকোলজিতে রিসেপ্টর দিয়ে এক্সপ্লেইন করতেছি, এই স্যার অ্যাকশনটা কিন্তু হচ্ছে বিটা 2 রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন। জি স্যার আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথা হলো যখন এপিনেফ্রিন দেওয়া হয় তখন এই সময় ইনসুলিনটাকেও বাড়ায় দেওয়া হচ্ছে। তাহলে যদি দুইটা প্রসেসই চলে একসাথে, তাহলে ধরেন গ্লুকোনিওজেনেসিসও হচ্ছে, গ্লাইকোজেনোলাইসিসও হচ্ছে, তাহলে দুইটা যদি সমান হয় তাহলে তো ইনসুলিন রেটটা বাড়ায় দেওয়ার কোনো দরকার নাই। মানে ইনসুলিনের কথা আসছে কিনা এখানে? মানে স্যার মানে এটা হলো আমি বলতে চাচ্ছি যে এটা এই ড্রাগ যদি দেওয়া হয়, মানে এপিনেফ্রিন দেওয়ার সময় অনেক সময় দেখা যাচ্ছে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, তখন হলো ইনসুলিনটাকে রেটটাকে বাড়া দেওয়া হচ্ছে। তার মানে যদি দুইটা প্রসেসই চলে তাহলে স্যার কিভাবে এটা হচ্ছে? কেন আমাদের বডিতে নরমালি যে ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন হয়, যখন বডিতে কমে যায় তখন বাড়ানোর দরকার, আর যখন বেড়ে যায় তখন কমানোর দরকার। এইভাবে তো আমাদের বডিতে গ্লুকোজ হোমিওস্টেসিস মেইনটেইন হয়, এবং লিভার এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যখন বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যেতে যায়, হাইপোগ্লাইসেমিয়ার দিকে চলে যায়, তো তখন তো এই দুই পাথওয়ে অ্যাক্টিভেশন হয়, গ্লাইকোজেনোলাইসিসও হবে, গ্লুকোনিওজেনেসিসও হবে। কিংবা যখন আমরা খাওয়া দাওয়া করি না, ইন বিটুইন মিল ফাস্টিং, সেই টাইমে তো এই দুই পাথওয়ে আমাদেরকে গ্লুকোজ সাপ্লাই দিয়ে ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন করে। আর যখন আমরা খাচ্ছি, ব্লাডে যথেষ্ট গ্লুকোজ আছে, তখন দুই পাথওয়ে তো ইনহিবিটেড থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি স্যার একটু জানতে চাইছিলাম যে এটা ঠিক আছে, ওকে। তো বিটা 3 রিসেপ্টর ধারণাটা, কনসেপ্টটা একদম নতুন। বলা হচ্ছে যে বিটা 3 রিসেপ্টরও আছে, এটার একটু ডিফারেন্ট ফাংশন। তো এটার সাইট বলা হচ্ছে ফ্যাট সেল, লাইপোসাইট। তো ফ্যাট সেলে বিটা 3 রিসেপ্টর এখানে অ্যাগনিস্ট বাইন্ড করলে there is stimulation of adrenal cyclase, rise of cyclic AMP and lipolysis. ফ্যাট সেলে বিটা 3 রিসেপ্টর স্টিমুলেশনের আলটিমেট ইফেক্ট হচ্ছে লাইপোলাইসিস। আচ্ছা, এখন আমরা একটু সামারাইজ করি ইপিনেফ্রিনের নরএপিনেফ্রিন ইফেক্ট গুলো ইন বডিতে। আমরা হার্টে পাইলাম পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ প্রোনোট্রপিক ইফেক্ট। ব্লাড ভেসেলে আলফা ইফেক্ট হচ্ছে রাইজ অফ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর বিটা 1 ইফেক্ট হার্টে, এটা হচ্ছে পজিটিভ প্রোনোট্রপিক ইফেক্ট, অলসো পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট। সব মিলিয়ে ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, যে ট্র্যাক্টে ডিক্রিজ বাউল মুভমেন্ট। আমরা বললাম ইউরিনের রিটেনশনের টেন্ডেন্সি হয়, ওই যে বডি হেয়ার, পাইলোমোটর, স্মুথ মাসেল কন্ট্রাকশনের কারণে ইরেকশন অফ হেয়ার হচ্ছে ইজাকুলেশন, মেল সেক্সুয়াল অর্গানে আলফা ইফেক্ট। ব্রঙ্কাসে বিটা 2 ইফেক্ট, ব্রঙ্কোডাইলেশন, অকুলার ইফেক্ট, ডাইলেটর পিপলি, মাইড্রেটিক ইফেক্ট। এই যে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় বাই স্টিমুলেটিং গ্লুকোনিওজেনেসিস এন্ড গ্লাইকোজেনোলাইসিস, বিটা 2 ইফেক্ট। রিল্যাক্সেশন অফ ইউটেরাস, প্রলongation অফ লেবার। তাহলে এই হচ্ছে সামারি অফ দ্য ইফেক্টস অফ ক্যাটেকোলামাইন্স, ইপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন আওয়ার বডি। স্যার আমার পরে একটা কোশ্চেন ছিল স্যার। বলো।
স্যার এই যে এখানে স্যার আমরা এই যে প্রলং লেবার যেটা স্যার ওই প্রিটার্ম বেবির ক্ষেত্রে পড়লাম স্যার, হ্যাঁ এটা স্যার কতদিন পর্যন্ত আমরা স্যার এটা প্রলং করতে পারি স্যার? এইগুলো তো তোমরা গাইনিকোলজি অবস্টেটিক যখন পড়বে তখন জানবে। ওই পারপাসে ড্রাগের ইউজ আছে, ওগুলো তো অধিকের কথা। তো ওখানে স্যার যখন আনুমানিক প্রলংকে তারপরেও স্যার ডিলে করার দরকার হয় তখন আমাদের হাতে ইউজ করার মতো ড্রাগ আছে, এটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম, এবং কি মেকানিজমে অ্যাকশন সেটা। তো ওগুলো তো তোমাদের অবস্টেটিক্স এর পড়া ওখানে। তো ঠিক আছে, তো আমরা আচ্ছা, স্যার। এবারে একটু কম্পারেটিভ ইপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন এর কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে যে ইফেক্ট ইন থেরাপিউটিক ডোজ আইভি ইনফিউশন হিসেবে যখন দেওয়া হয়। দেখো ইপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন সিস্টোলিক ব্লাড প্রেশার দুটোই বাড়ায়, বাট ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইপিনেফ্রিন কিন্তু কমায়, নরএপিনেফ্রিন বাড়ায়। এটার এক্সপ্লেনেশন কি? এখন একটু রিসিপ্টর মনে রাখতে হবে, যেটা বলেছিলাম বিটা 1 এর উপরে ইফেক্ট কিন্তু ইপিনেফ্রিনেরও আছে, নরএপিনেফ্রিনেরও আছে। আলফা 1 এর উপরে ইফেক্ট ইপিনেফ্রিনেরও আছে, নরএপিনেফ্রিনেরও আছে। বাট ইপিনেফ্রিনের এডিশনাল আরেকটা ইফেক্ট আছে, সেটা হলো বিটা 2 ইফেক্ট। নরএপিনেফ্রিনের কিন্তু বিটা 2 ইফেক্ট নাই। তো আমরা একটু আগে দেখিয়েছি যে বিটা 2 রিসিপ্টর ব্লাড ভেসেল অফ স্কেলিটাল মাসেলে থাকে, আর নরএপিনেফ্রিনের তো কোনো বিটা 2 রিসিপ্টরের উপরে অ্যাকশন নাই। তো তাহলে ওই ইফেক্টের কারণে, এবং ওই ইফেক্ট বিটা 2 রিসিপ্টর প্রেজেন্ট অন ব্লাড ভেসেল অফ স্কেলিটাল মাসেল, এই রিসিপ্টর স্টিমুলেশনের ইফেক্ট কিন্তু ছিল ভ্যাসোডাইলেশন। এই কারণে যেহেতু ব্লাড ভেসেলে বিটা 2 ইফেক্টের কারণে ভ্যাসোডাইলেশন হয়, এজন্য ইপিনেফ্রিন ডায়াস্টোলিক প্রেসার কমায়। যেহেতু নরএপিনেফ্রিনের বিটা 2 এর উপরে কোনো ইফেক্ট নাই, এই কারণে তার যে আলফা ইফেক্ট এটাই দেখা দেয়, দ্যাট ইজ সিস্টোলিক প্রেসার বাড়ায়, ডায়াস্টোলিক প্রেসারও বাড়ায়। এজন্য মিন বিপি দেখা যাচ্ছে যে ইপিনেফ্রিনের ক্ষেত্রে আনচেঞ্জ থাকতে পারে, কিন্তু মিন বিপি নরএপিনেফ্রিনের ক্ষেত্রে অবশ্যই বাড়বে, যেহেতু সিস্টোলিক ডায়াস্টোলিক দুটোই বাড়ে। মিন বিপি সমান কি বলতো, মনে আছে? 2 time diastolic plus systolic divided by 3. হ্যাঁ, মিন বিপি ইকুয়াল টু blood pressure plus pulse pressure divided by 3. কি Sir, প্রেসার? diastolic pressure plus pulse pressure sir, diastolic blood pressure plus pulse pressure divided by 3. ঠিক আছে, ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 পালস প্রেসার, তাই তো? হ্যাঁ, তার মানে এই দেখো জি, স্যার। ডায়াস্টোলিক প্রেসার এ কমায় আর সিস্টোলিক প্রেসার বাড়ায়। আর মিন প্রেসারের মধ্যে ডায়াস্টোলিক প্রেসারের কন্ট্রিবিউশন আছে, সিস্টোলিক প্রেসারেরও কন্ট্রিবিউশন আছে, যেহেতু পালস প্রেসার আছে। তো এই কারণে মিন বিপি দেখা যায় এটার ক্ষেত্রে আনচেঞ্জ। আর এই যেহেতু সবই বাড়ায়, সিস্টোলিকও বাড়ায়, ডায়াস্টোলিকও বাড়ায়, কাজে ডায়াস্টোলিক প্লাস পালস প্রেসারও যদি ধরি সেটাও বেশি থাকবে, এই কারণে মিন প্রেসার বিপি নরএপিনেফ্রিন বাড়ায়। তো টিপিআর আমরা তো একটু আগেই বললাম, যেহেতু বিটা 2 মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন হয়ে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কমে যায়, এটা আসলে টিপিআর কমে যায় জন্যই টিপিআর বিটা 2 ইফেক্ট। আর নরএপিনেফ্রিনের যেহেতু বিটা 2 ইফেক্ট নাই, তার শুধু আলফা ইফেক্ট, ব্লাড ভেসেলে আলফা ইফেক্ট অনলি। আর আলফা ইফেক্ট মানে হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন, রাইজ অফ টিপিআর, এবং টিপিআর বাড়ে। হার্ট রেট বেড়ে যাচ্ছে নরএপিনেফ্রিনের ক্ষেত্রে, নরএপিনেফ্রিনের ক্ষেত্রে হার্ট রেট কমে যায়। এটা আসলে রিফ্লেক্স। তোমরা ব্যারো রিসেপ্টর মেকানিজম পড়ছো না, মনে আছে? ব্যারো রিসেপ্টর, জি কথা বলো না কেন? জি স্যার। ব্যারো রিসেপ্টর মেকানিজম, যখন মিন সিস্টোলিক প্রেসার বেশি, ডায়াস্টোলিক প্রেসার বেশি, মিন বিপি বেশি, তো তখন ব্যারো রিসেপ্টর গুলোতে স্ট্রেস রিসেপ্টর, তো স্ট্রেস রিসেপ্টর স্ট্রেসড হবে, স্টিমুলেটেড হবে, তখন ব্যারো রিসেপ্টর রিফ্লেক্সের মাধ্যমে এই হার্টের উপরে ইনহিবিটরি ইফেক্ট যাবে, তখন হার্ট রেট কমে যাবে। এই জন্য নরএপিনেফ্রিনের আলটিমেটলি দেখা যায় রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া হয়। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু এটার মিন বিপি অলমোস্ট আনচেঞ্জ থাকে, এই জন্য হার্ট রেট যেমন ছিল সেই রকমই আর কি, বরং পজিটিভ ক্রোনোট্রপিকের কারণে হার্ট রেট বেশি থাকে। তাহলে তোমরা এটা একটু মনে রাখবে, ইপিনেফ্রিন আর নরএপিনেফ্রিনের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে কি কি ইফেক্ট। স্যার একটা কোশ্চেন আছে, বলো। স্যার মিন বিপিতে তো স্যার ডায়াস্টোলিকের কন্ট্রিবিউশনটা বেশি না, তাহলে স্যার কেন আনচেঞ্জ? সিস্টোলিক যে বাড়ছে, ডায়াস্টোলিক কমছে, সব মিলে আর কি অলমোস্ট আনচেঞ্জ। কিন্তু ডায়াস্টোলিকের তো স্যার একদম একেবারে আনচেঞ্জ এরকম কথা না,
হয়তো দেখা গেল যে একটু কমছে কি একটু বাড়ছে, মানে নর্মালের কাছাকাছি, এই জন্য আনসেন্স। যেহেতু সিস্টোলিক বাড়ে আবার ডায়াস্টোলিক কমে, দুইটা দুই দিকে টানলো না, তাহলে তো মিন নর্মালের কাছাকাছি থাকাই স্বাভাবিক। ঠিক আছে? হ্যাঁ, টিপিআর কম জন্যই তো ডায়াস্টোলিক, যে ওই বিটা টু ইফেক্টের কারণে টিপিআর কম, টিপিআর কম জন্য ডায়াস্টোলিক বিপি কম। আর যেহেতু পজিটিভ আইনোট্রপিক পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট আছে হার্টে, এটার কারণে আবার সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, এটার কারণে বাড়ছে, এটার কারণে কমছে, মিন এই জন্য মিনটা আনচেঞ্জ থাকতেছে আর কি। এবারে ইম্পর্টেন্ট স্লাইড, দ্যাট ইজ ইন্ডিকেশনস অফ অ্যাড্রেনালিন or clinical uses of adrenaline. অ্যাড্রেনালিনের ক্লিনিক্যাল ইউজ বললে প্রথম দিকে এই কথা বলতে হবে, অ্যানাফাইল্যাকটিক শক or severe allergic reaction, অ্যানাফাইল্যাকটিক শক, এই দুটো যদি অ্যানাফাইল্যাকটিক শক বলে প্রথমে তাও চলবে, কারণ সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনটাই আসলে অ্যানাফাইল্যাকটিক শক হিসেবে প্রেজেন্ট করে। তো সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন এন্ড অ্যানাফাইল্যাকটিক শক অবশ্যই এটা ফার্স্ট বলতে হবে, এরপরে আদার ইউজ গুলো বলতে হবে। গ্লোকোমা, আমরা গ্লোকোমার ড্রাগে দেখিয়েছি একটু আগে, আচ্ছা এখানে অবশ্যই এক্সপ্লেইন করা হয়নি, প্রেশার আইওপির উপরে ইফেক্ট এক্সপ্লেইন করা হয়নি। তো গ্লোকোমাতে ইউজ, অ্যানাদার ইউজ অ্যালং উইথ লোকাল অ্যানেস্থেটিক টু প্রলং ইটস ইফেক্ট। এটা কিন্তু আমি তোমাদের হাউ ক্যান ইফেক্ট অফ ড্রাগ বি প্রলং, তোমাদের এটা আমি ডিসকাস করেছি, তাতে কিন্তু এক্সাম্পল হিসেবে এটা দেওয়া হয়েছে। তোমাদের কি মনে পড়ে? কি বলো, মনে পড়ে? ভুলে গেছো? লোকাল অ্যানেস্থেটিক লিগনোকেইন এর সঙ্গে অ্যাড্রেনালিন যদি দিয়ে দেওয়া হয়, তাহলে অ্যাড্রেনালিন ভ্যাসোকনস্ট্রিকশন করবে, লোকাল অ্যানেস্থেটিক লিগনোকেইনকে লোকালি ধরে রাখবে, সিস্টেমিক অ্যাবজর্পশন হইতে ডিলে করাবে। তাহলে লোকাল অ্যানেস্থেটিক দরকার, তো এর অ্যাকশন লোকালি দরকার, তো লোকালি এর কনসেন্ট্রেশন বেশ বাড়াই দিবে, বেশি সময় ধরে রাখবে। তো লোকালি এটা লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট, লিগনোকেইনের লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট পাওয়া যাবে যদি এর সঙ্গে অ্যাড্রেনালিন অ্যাড করে দেওয়া হয়। এই জন্য ইউজটা চলে আসছে যে অ্যালং উইথ লোকাল অ্যানেস্থেটিক টু প্রলং ইটস ইফেক্ট। আপনার লোকাল অ্যানেস্থেটিক্স এর সঙ্গে যদি অ্যাড্রেনালিন অ্যাড করে দেওয়া হয়, তাহলে লোকাল অ্যানেস্থেটিকের ইফেক্টটা প্রলংগেশন হবে। অ্যাজ টপিক্যাল হেমোস্ট্যাটিক এজেন্ট, তোমরা তো এখন ইএনটি ওয়ার্ডে কাজ করোনি, অনেক সময় ইপিস্ট্যাক্সিসের ম্যানেজমেন্টে এই গজ, রিবন গজ, এগুলো অ্যাড্রেনালিন দ্বারা সোক করে প্যাক দিয়ে দেওয়া হয়, তাহলে এটা টপিক্যাল হেমোস্ট্যাটিক এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন এন্ড অ্যানাফাইল্যাকটিক শক, গ্লোকোমা, along with local anesthetic to prolong its effect as topical hemostatic agent, এগুলো হচ্ছে কমন ইউজ অ্যাড্রেনালিন। এছাড়া সেপটিক শক, সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া, এই যে একটু আগে আমরা অ্যাড্রেনালিনের বিটা 2 ইফেক্ট দেখলাম, যে সে গ্লুকোনিওজেনেসিস এন্ড গ্লাইকোজেনোলাইসিস করে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তো যদিও হাইপোগ্লাইসিমিয়ার নাম্বার 1 ট্রিটমেন্ট হচ্ছে গ্লুকোজ সাপ্লিমেন্টেশন, তো যদি অনেক সময় এটা ফেল করে যায়, তো ফার্দার যেসব ড্রাগ দেওয়ার অপশন আছে তার মধ্যে অ্যাড্রেনালিন একটা। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়াতে অ্যাড্রেনালিন দিলে ওই গ্লাইকোজেনোলাইসিস এন্ড গ্লুকোনিওজেনেসিস করে সে গ্লুকোজ লেভেল বাড়ায় দিবে। সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা, নাউএডেজ inhaled form a bronchodilator and nebulized form a bronchodilator, এগুলো এসে যাওয়ার কারণে নাউএডেজ আসলে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টে অ্যাড্রেনালিন আসলে ওইভাবে ইউজ হয় না, কিন্তু আগে এটা ইউজ করা হতো সাবকিউটেনিয়াস রুটে, অ্যাড্রেনালিন দিয়ে সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্ট করা হতো। এখন নেবুলাইজ সালবুটামল, টার্বুটালিন, নেবুলাইজ ইভেন স্টেরয়েড, অ্যান্টিমাসকারিনিক ড্রাগ, ইপ্রাট্রোপিয়াম, টায়োট্রোপিয়াম, এগুলো এসে যাওয়ার কারণে এখন অ্যাড্রেনালিন এই পারপাসে ইউজ তেমন আর হয় না। তাহলে ইম্পর্টেন্ট ইউজেস অফ অ্যাড্রেনালিন: সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন এন্ড অ্যানাফাইল্যাকটিক শক, দেন গ্লোকোমা, দেন অ্যালং উইথ লোকাল অ্যানেস্থেটিক অ্যাজ টপিক্যাল হেমোস্ট্যাটিক এজেন্ট। ক্লিনিক্যাল ইউজেস অফ নরঅ্যাড্রেনালিন আসলে ইউজ তেমন একটা হয় না, তো তবে ওই এটাকেও যদি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়, ওইটার মতো বেনিফিট এক্ষেত্রে পাওয়া যাবে। তো অনেক সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে সিস্টেমিক হাইপোটেনশন হয়, সেক্ষেত্রেও নরঅ্যাড্রেনালিন দেওয়া যেতে পারে আইভি রুটে।
তো noradrenaline usually is not used in treatment of shock. Why? তো যেহেতু একটু আগে আমরা দেখেছি যে নরঅ্যাড্রেনালিনের আলফা ইফেক্ট আছে, বিটা 2 ইফেক্ট নাই। তার মানে এ শুধু ভ্যাসোকনস্ট্রিকশনই করে, আলফা ইফেক্টের মাধ্যমে ভ্যাসোকনস্ট্রিকশনই করে। এখন শকের পেশেন্টদের, যে কোনো শকের পেশেন্টের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যায় এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের কারণে ওই সিম্প্যাথেটিক্যালি মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন অলরেডি থাকে। তো এই ক্ষেত্রে যদি নরঅ্যাড্রেনালিন দেওয়া হয় তাহলে সে ফার্দার মার্কড ভ্যাসোকনস্ট্রিকশন করে ভাইটাল অর্গানের পারফিউশন হ্যাম্পার করতে পারে। এই জন্য ভাইটাল অর্গান স্পেশালি কিডনি রেনাল পারফিউশন কমে গিয়ে রেনাল হাইপোক্সিয়া, রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়ে যেতে পারে। এই জন্য নরঅ্যাড্রেনালিন ইউজুয়ালি শকের ট্রিটমেন্টে প্রেফার করা হয় না। তো ডোপামিন ইজ ইউজড ইন কার্ডিওজেনিক শক। আচ্ছা, দুটো কথা তোমরা মনে রাখো, ডোপামিন ইজ প্রেফার্ড ইন ট্রিটমেন্ট অফ কার্ডিওজেনিক শক and adrenaline is preferred in treatment of anaphylactic shock. এখন কেন ডোপামিন কার্ডিওজেনিক শকে প্রেফার করা হয় আর কেন অ্যাড্রেনালিন অ্যানাফাইল্যাকটিক শকের ট্রিটমেন্টে প্রেফার করা হয়? তো ডোপামিন কার্ডিওজেনিক শকে প্রেফার করা হয় কারণ ডোপামিনের ডোজ ডিপেন্ডেন্ট কয়েক ধরনের ইফেক্ট আছে। At low dose, dopamine act on dopaminergic receptor, D1 receptor. ডোপামিনের আরো 4টা রিসেপ্টর আছে, D1, D2, D3, D4 and D5 receptor. তো ভাস্কুলার ইফেক্ট যেটা দেয়, দ্যাট ইজ স্পেশালি রেনাল ভাস্কুলার বেডে যে ডোপামিন রিসেপ্টর থাকে, এটা হচ্ছে D1 রিসেপ্টর। তো এই D1 রিসেপ্টর প্রেজেন্ট অন রেনাল ভাস্কুলার বেড, এটা ইফেক্ট হচ্ছে ভ্যাসোডাইলেশন। তো রেনাল ভ্যাসোডাইলেশন হয়ে যায়, স্প্ল্যান্ডিং ভ্যাসোডাইলেশন হয়। তো হয়ে গেলে রেনাল পারফিউশন বেড়ে যায়, রেনাল ফাংশন মেনটেন হয় ভালো। শকের পেশেন্টের জন্য যেটা ভাইটাল, যে রেনাল ফাংশন মেনটেন করা, ভাইটাল অর্গানের ফাংশন মেনটেন করা। আবার ডোজ আরেকটু বাড়াই দিলে এটার বিটা 1 ইফেক্টও আছে, দ্যাট ইজ হার্টের উপর ইফেক্ট আছে। তো লো ডোজে রেনাল ইফেক্ট, মডারেট ডোজে কার্ডিয়াক ইফেক্ট, আর যদি একদম অনেক বেশি হাই ডোজে দেওয়া হয় তখন আবার এটা আলফা রিসেপ্টরের উপরেও কাজ করে। এই ডোজে সাধারণত দেওয়া হয় না, এটা দিলে বরং হিতে বিপরীত হতে পারে। অ্যাড্রেনালিনের জন্য যা হয় যে ওভার ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে ভাইটাল অর্গানের পারফিউশন হ্যাম্পার হতে পারে। তো ডোপামিনও যদি হাইয়েস্ট ডোজে দেওয়া হয় তাহলেও ভ্যাসোকনস্ট্রিকশন এক্সেসিভ হয়ে ভাইটাল অর্গানের পারফিউশন, স্পেশালি কিডনির পারফিউশন কমে কিডনি ফাংশন হ্যাম্পার হতে পারে। এই জন্য লো টু মডারেট ডোজে ইউজুয়ালি ডোপামিন ইউজ করা হয় কার্ডিওজেনিক শকে, তাহলে শকের ফিচার ইমপ্রুভমেন্টের জন্য সে হেল্পফুল হয়। রেনাল ভাইটাল অর্গানের পারফিউশন বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, কার্ডিয়াক ফাংশন ইমপ্রুভ করে, রেনাল পারফিউশন বাড়িয়ে রেনাল ফাংশন মেনটেন করে, শকের পেশেন্টের জন্য, ক্রিটিক্যাল পেশেন্টের জন্য, ক্রিটিক্যাল কন্ডিশন ইমপ্রুভমেন্টের জন্য হেল্পফুল হয়। ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্টস অফ ডোপামিন, এটা আমি বলেই ফেললাম যে লো ডোজে রেনাল ইফেক্ট, মডারেট ডোজে কার্ডিয়াক ইফেক্ট, দ্যাট ইজ লো ডোজে রেনাল ইফেক্ট মানে হচ্ছে D1 ইফেক্ট, ডোপামিন 1 রিসেপ্টরের ইফেক্ট। মডারেট ডোজে কার্ডিয়াক ইফেক্ট মানে হচ্ছে বিটা 1 ইফেক্ট, কার্ডিয়াক স্টিমুলেশন। আর হাইয়েস্ট ডোজে হয় হচ্ছে আলফা 1 ইফেক্ট, দ্যাট ইজ এক্সেসিভ ভ্যাসোকনস্ট্রিক্টর ইফেক্ট। Why adrenaline is preferred in treatment of anaphylactic shock? আচ্ছা, এটা অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনের রিলেশনে আমি তোমাদের ডিসকাস করেছি। তো অ্যানাফাইল্যাকটিক শকের যে ফিচার হয়, একদিকে হয় কার্ডিওভাস্কুলার কোলাপস, দ্যাট ইজ সিভিয়ার হাইপোটেনশন হয়, সিভিয়ার হাইপোটেনশন কার্ডিওভাস্কুলার কোলাপস। আর রেসপিরেটরি সিস্টেমে ইফেক্ট হয় হচ্ছে ব্রঙ্কোস্পাজম, এর জন্য হুইস ডিসপনিয়া হয়। তো অ্যাড্রেনালিন effectively can reverse these adverse features of anaphylactic shock. কিভাবে? অ্যাড্রেনালিন আমরা দেখেছি, অ্যাড্রেনালিন অল অ্যাড্রেনোসেপ্টরস এর উপরে কাজ করে, আলফা, বিটা 1, বিটা 2 সব রিসেপ্টরের উপরে কাজ করে। তো অ্যাড্রেনালিন আলফা 1 রিসেপ্টরের উপরে কাজ করলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, যে বিপি যে ফল করে গেছিল তো বিপি বেড়ে যাবে। তো অ্যাড্রেনালিন বিটা 1 ইফেক্ট শো করে, তো
তো বিটা 1 রিসেপ্টরের উপরে কাজ করলে কার্ডিয়াক ফাংশন বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, তাহলে শকের কারেকশনের জন্য হেল্পফুল হবে। আর বিটা 2 রিসেপ্টরস প্রেজেন্ট অন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, এখানে যে তার অ্যাকশন হবে এটা হবে ব্রঙ্কোডাইলেশন, তাহলে হুইজ রিলিভ হবে, ডিসপনিয়া রিলিভ হবে। তার মানে অ্যাড্রেনালিন দিলে সিভিয়ার অ্যাডভার্স ফিচার্স অফ অ্যানাফিল্যাক্টিক শক এগুলো ইফেক্টিভলি রিভার্স করতে পারবে সে। সো অ্যাড্রেনালিন ইজ প্রেফার্ড ইন ট্রিটমেন্ট অফ অ্যানাফিল্যাক্টিক শক। আচ্ছা, এই শকের ট্রিটমেন্টের রিলেশনে কিছু টার্ম আছে যেসব ড্রাগ ইউজ করা হয়। একটা টার্ম হলো ভ্যাসোকনস্ট্রিক্টর, another term vasodilator, another term inotrop or inotropic agent, another term inoconstrictor, another term inodilator. এই টার্ম গুলো একটু বুঝে রাখো, মনে রাখো। ভ্যাসোকনস্ট্রিক্টর এটা তো পুরনো টার্ম, বোঝোই, এজেন্টস or drugs that causes vasoconstrictor constriction are known as vasoconstrictors. যে এজেন্ট গুলো আবার ভ্যাসোডাইলেশন করে বা যে ড্রাগ গুলো ভ্যাসোডাইলেশন করে তারা হলো ভ্যাসোডাইলেটর। আর যারা পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট দেয়, দ্যাট ইজ ড্রাগস অর এজেন্ট দ্যাট কজ পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, তাদেরকে বলা হবে আইনোট্রপিক এজেন্ট আর আইনোট্রপস আর আইনোট্রপিক ড্রাগস। আর যে ড্রাগস গুলো আর যে এজেন্টস ভ্যাসোকনস্ট্রিকশনও করে আবার আইনোট্রপিক এজেন্ট আইনোট্রপিক ইফেক্টও দেয়, দুই ধরনের ইফেক্ট আছে, হার্টে আইনোট্রপিক ইফেক্ট আবার ভেসেলে ভ্যাসোকনস্ট্রিকশন ইফেক্ট, দুটি আছে, তাদেরকে বলা হবে আইনোকনস্ট্রিক্টর। আর যারা আইনোট্রপিক ইফেক্টও দেয় আবার ভেসেলকে ডাইলেট করে, তাদেরকে বলা হবে আইনোডাইলেটর। তাহলে ভ্যাসোকনস্ট্রিক্টর, ভ্যাসোডাইলেটর, আইনোট্রপ, আইনোকনস্ট্রিক্টর আর আইনোডাইলেটর। অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যাড্রেনালিন যদি বলা হয়, আমরা কিন্তু ইফেক্টস বলে ফেলেছি, তো যখন আমাদের ওই ইফেক্ট গুলো দরকার হবে তখন হলো আমাদের বেনিফিশিয়াল ইফেক্ট, ডিজায়ার্ড ইফেক্ট, আর আমাদের ডিজায়ারের বাইরে ইফেক্ট চলে গেলে সেগুলো হয়ে যাবে অ্যাডভার্স ইফেক্ট। তো অ্যাড্রেনালিন অ্যাডভার্স ইফেক্ট কি হবে? হার্টে যেহেতু পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক, তো ক্রোনোট্রপিকটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে আসতে পারে ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, এবং ট্যাকিকার্ডিয়া বেশি হয়ে গেলে ইট মে টার্ন ইনটু কার্ডিয়াক অ্যারিথমিয়া। তাহলে ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, অ্যারিথমিয়া, যেমন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এটা তো টার্ন নিতে পারে। এই জন্য অ্যাড্রেনালিন ড্রাগ কিন্তু দেওয়া খুব রিস্কি, একদম জুডিশিয়াল ইউজ করতে হয়, একদম ডোজ হিসেব করে ক্যালকুলেট করে স্লোলি এটা দিতে হয়, অ্যাডমিশন করতে হয়। এছাড়া অ্যাড্রেনালিনের যে অ্যাট্রাক্টিভ ইফেক্ট হতে পারে কনস্টিপেশন, ইউরিনারি সিস্টেমে ইফেক্ট হতে পারে ইউরিনারি রিটেনশন। স্কেলিটাল মাসেলের একটা বিটা 2 ইফেক্ট আছে অ্যাড্রেনালিনের, সেটা হচ্ছে ট্রেমর, ট্রেমর হতে পারে। ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা আসলে সিএনএস ইফেক্ট সাধারণত হয় না, তবে হেভি ডোজে, অনেক হাই ডোজে যদি ইন্ট্রাভেনাস ইনফিউশন করা হয় তখন অনেক সময় সিএনএস ইফেক্ট পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে সিএনএস স্টিমুলেন্ট ইফেক্ট, alertness, insomnia, excitement, adrenaline rush, that is fear of impending disaster, একটা টার্ম আছে, fear of impending disaster, that is adrenaline rush, এগুলো সিমটম হতে পারে, অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাড্রেনালিন। আচ্ছা, আমরা যে ডিসকাস করেছি যতটুকু, সেই নলেজ থেকে তোমরা একটু বলো দেখি কোথায় অ্যাড্রেনালিন দেওয়া যাবে না? হাইপারটেনশনে দেয়া, হাইপারটেনশন, হাইপারগ্লাইসেমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়াতে দেয়া যাবে না স্যার। বলো। তারপর হাইপারগ্লাইসেমিয়া, হার্ট ফেলিওর। আর কোন কোন কন্ডিশন আছে যেখানে এই ট্যাকিকার্ডিয়া হয়, এরকম আর কোন কন্ডিশনের নাম বলো দেখি। পালমোনারি ইডিমাতে দেওয়া যাবে না। ট্যাকিকার্ডিয়া হয় এরকম আর কোন কন্ডিশন আছে বলো? যেহেতু অ্যাড্রেনালিন ট্যাকিকার্ডিয়া করে, প্যালপিটেশন করে, অ্যারিথমিয়া করতে পারে, সেই কন্ডিশন হার্ট ফেলিওর, স্যার হাইপারথাইরয়েডিজম। হার্ট ফেলিওর ট্যাকিকার্ডিয়া হয়, কিন্তু হার্ট ফেলিওর তো আর স্পেসিফিক ডিজিজ না,
হার্ট Sir, hyperthyroidism. Diabetes mellitus. Hyperthyroidism. হার্ট ফেলিউরে কন্ট্রাইন্ডিকেটেড। হাইপারথাইরয়েডিজম, তারপরে থিওক্রোমোসাইটোমা। ঠিক আছে, তাহলে কন্ট্রাইন্ডিকেশন মোটামুটি হয়ে গেল অনেক। তাহলে কি হলো? অ্যানিমিয়া, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ। ঠিক আছে, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিউর, হাইপারথাইরয়েডিজম, থিওক্রোমোসাইটোমা। এই কন্ডিশনগুলোতে অ্যাড্রেনালিন কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, এবার আমরা এতক্ষণ আমরা ফিজিওলজি নিয়ে, ফিজিওলজিক্যাল যে এজেন্ট অ্যাড্রেনালিন, নোরঅ্যাড্রেনালিন এই নিয়ে ডিসকাস করলাম। এবারে একটু ড্রাগে চলে যাই। অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট অর সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস, যে ড্রাগগুলোর অ্যাড্রেনালিন, নোরঅ্যাড্রেনালিন লাইক ইফেক্ট আছে তাদেরকেই আমরা বলবো অ্যাড্রেনার্জিক ড্রাগ অর সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ অর অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। ব্রডলি তাদেরকে আমরা তিনটা গ্রুপে ক্লাসিফাই করি: ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং and mixed. Adrenergic drugs are classified into three broad groups: direct acting, indirect acting and mixed. ডাইরেক্ট অ্যাক্টিং মানে তারা ডাইরেক্টলি অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপরে কাজ করবে, এজন্য ডাইরেক্ট অ্যাক্টিং। আর ইনডাইরেক্ট অ্যাক্টিং মানে তারা ডাইরেক্টলি রিসেপ্টরের উপরে কাজ করবে না, তারা যে কোনো ভাবে এই অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটারের অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে, কনসেন্ট্রেশন সিনাপটিক ক্লেপ্টে বাড়িয়ে দিয়ে তারা কাজ করবে। হয় তারা রিলিজকে বাড়ায় দিবে অথবা তারা আপটেককে ইনহিবিট করবে, তাহলে ক্লেপ্টে এটার কনসেন্ট্রেশন বাড়বে, তাহলে পোস্ট সিনাপটিক মেমব্রেনে ওই নরঅ্যাড্রেনালিনের অ্যাকশন বেশি হবে, অ্যাড্রেনার্জিক ইফেক্ট বেশি হবে। তাহলে ইনডাইরেক্ট অ্যাক্টিং মানে তারা ডাইরেক্টলি রিসেপ্টরে কাজ করবে না, তারা ইনডাইরেক্টলি নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে কাজ করবে, আইদার বাই ইনক্রিজিং রিলিজ অর বাই ইনহিবিটিং রিআপটেক। আর মিক্সড অ্যাক্টিং হচ্ছে তারা কিছু ডাইরেক্টও অ্যাকশন করে আবার ইনডাইরেক্টলিও অ্যাকশন করে, মিক্সড অ্যাক্টিং। ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে আবার কিছু আছে নন সিলেক্টিভ আর কিছু হলো সিলেক্টিভ। এই যে ডাইরেক্ট অ্যাক্টিং মানে ডাইরেক্টলি রিসেপ্টরের উপরে কাজ করে, তো কেউ আছে নন সিলেক্টিভ, তার মানে তারা মোর দ্যান ওয়ান রিসেপ্টরের উপরে কাজ করে, এই জন্য তারা নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ হচ্ছে যারা অনলি ওয়ান রিসেপ্টরের উপরে কাজ করে, আলফা 1 এর উপরে কাজ করলে শুধু আলফা 1, এটা হলো সিলেক্টিভ। যারা শুধু বিটা 1 এর উপরে কাজ করে তারা বিটা 1 সিলেক্টিভ। এইভাবে অনলি ওয়ান রিসেপ্টরের উপরে কাজ করবে। এবারে এই কোন ড্রাগ কোন কোন রিসেপ্টরের উপরে কাজ করে এটা একটুখানি দেখানো হচ্ছে। এই দুটো আমরা আগেই বলে ফেলেছি যে ইপিনেফ্রিন অল অ্যাডেনোসেপ্টরের উপরে কাজ করে, আলফা 1, আলফা 2, বিটা 1 and বিটা 2। বাট নরএপিনেফ্রিন বিটা 2 এর উপরে এর কোনো অ্যাকশন নাই, আলফা 1, আলফা 2 and বিটা 1। ডোপামিন, ডোপামিন আমরা এটা অবশ্য বলে ফেলেছি যে লো ডোজে আলফা ইফেক্ট, মডারেট ডোজে অলসো বিটা 1 ইফেক্ট, সরি লো ডোজে ডোপামিন ইফেক্ট, মডারেট ডোজে অলসো বিটা 1 ইফেক্ট, আর একদম হাইয়েস্ট ডোজে আলফা 1 ইফেক্ট আছে। আইসোপ্রেনালিন এটার বিটা 1 and বিটা 2 ইফেক্ট আছে, আলফার উপরে এর কোনো ইফেক্ট নেই। These substances or these agents or these drug হিসেবে ইউজ করলে drugs are known as catecholamine. আমরা এই টার্মে এবার আসতেছি, ক্যাটেকোলামাইন। হোয়াট ইজ ক্যাটেকোলামাইন? ক্যাটেকোলামাইন হচ্ছে যে এজেন্ট অর সাবস্টেন্স অর ড্রাগের স্ট্রাকচারে ক্যাটেকল নিউক্লিয়াস থাকে, এজন্য ক্যাটেকল, আর অ্যামাইন সাইড চেইন থাকে, এজন্য অ্যামাইন যোগ হয়েছে, সব মিলে নাম হয়ে গেল ক্যাটেকোলামাইন। তার মানে হলো the chemical substances that bear catechol nucleus and amine side chain in their structure are known as catecholamines. So catechol nucleus এর chemical name হচ্ছে 3,4-orthodihydroxybenzene ring। তার মানে বেনজিন রিং হলো বেসিক স্ট্রাকচার, এর 3 and 4 পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ থাকে আর এদিকে অ্যামাইন সাইড চেইন থাকে। এই যেখানে স্ট্রাকচার দেখো, এই হচ্ছে বেনজিন রিং, এর 3 and 4 পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ, এই জন্য এটার নাম হচ্ছে ক্যাটেকল। আর এখানে হলো অ্যামাইন সাইড চেইন, ইথাইল অ্যামাইন, সব মিলে এর নাম হয়ে গেল ক্যাটেকোলামাইন। What are the catecholamines?
ক্যাটেকোলামাইন্সকে এবার আমরা ন্যাচারাল এন্ড সিনথেটিক দুই ভাগে ভাগ করি। অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, অর ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এরা হচ্ছে ন্যাচারাল ক্যাটেকোলামাইন্স। এগুলো আমাদের বডিতে প্রোডাকশন হয়, সিনথেসিস হয়, রিলিজ হয়। আর সিনথেটিক ক্যাটেকোলামাইন্স আইসোপ্রেনালিন এন্ড ডোবুটামিন। তাহলে ন্যাচারাল ক্যাটেকোলামাইন্সে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, আর সিনথেটিক ক্যাটেকোলামাইন্সে আইসোপ্রেনালিন এন্ড ডোবুটামিন। আইসোপ্রেনালিন আরেক নাম আইসোপ্রোটেনলিন। আচ্ছা, একটু আমরা নন সিলেক্টিভ দেখিয়েছি, এবারে সিলেক্টিভ দেখাই। ফিনাইলেফ্রিন acts only on alpha 1 receptor. Clonidine acts only on alpha 2 receptor. Dobutamine acts only on beta 1 receptor. Salbutamol acts only on beta 2 receptor. তাহলে alpha 1 সিলেক্টিভ হচ্ছে ফিনাইলেফ্রিন, alpha 2 সিলেক্টিভ beta 2 সিলেক্টিভ হচ্ছে সালবুটামল। তাহলে সিলেক্টিভ and direct acting adrenergic agonist আমরা বলি। এর আগে নন সিলেক্টিভ বলে ফেলেছি। এবারে ইনডাইরেক্ট অ্যাক্টিং। ইনডাইরেক্ট অ্যাক্টিং আমরা আগে বললাম যে যারা রিসেপ্টরে ডাইরেক্ট অ্যাকশন করে না, কিছু আছে রিলিজ ইনহিবিট করে, রিলিজ ইনক্রিজ করে সিনাপটিক ক্লেপ্টে নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়, এইভাবে তার অ্যাড্রেনার্জিক ইফেক্ট বাড়ায়। এই গ্রুপের মধ্যে আছে টাইরামিন এন্ড অ্যামফিটামিন। আর কিছু আছে যারা রিআপটেক আর আপটেক ইনহিবিট করে নরএপিনেফ্রিন কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়। এই গ্রুপের মধ্যে আছে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড কোকেইন। এবার মিক্সড অ্যাক্টিং, যারা কিছুটা ডাইরেক্টলিও কাজ করে, আবার কিছুটা ইনডাইরেক্টলি বাই রিলিজিং নরএপিনেফ্রিন ফ্রম নার্ভ এন্ডিং অর বাই ইনহিবিটিং রিআপটেক, এই মোডেও কাজ করে, দুই মোডেই কাজ করে। তো এর এক্সাম্পল ephedrine. Once upon a time, ephedrine was used in treatment of bronchial asthma. তবে এখন যেহেতু এটা হলো নন সিলেক্টিভ অ্যাকশন, এখন এটা অনেক সিলেক্টিভ এজেন্ট এসে গেছে ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টে, এখন কিন্তু এটা ইউজ হয় না। তবে এই ইফেড্রিনের একটা কনজেনার, সিনথেটিক কনজেনার, দ্যাট ইজ সিউডোএফেড্রিন, নাওএডেজ এটা ইউজ হয় অ্যাজ নেজাল ডিকনজেস্টেন্ট। তোমরা এই কাফ রেমেডি যেসব কাফ সিরাপ, এগুলোতে কিন্তু অনেক কিছুর মিক্সচার থাকে। তো এগুলো খেয়াল করলে দেখবে যে কাফ মিক্সচার গুলোর একটা প্রায় একটা কমন কম্পোনেন্ট হচ্ছে সিউডোএফেড্রিন। ডাইরেক্ট ইফেড্রিন ওই পারপাসে ইউজ হয় না, সিউডোএফেড্রিনটা নেজাল ডিকনজেস্টেন্ট হিসেবে ইউজ হয়। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝখানে ইন্টারাপশন হয়ে গেছে, এজন্য টাইম একটু বেশি চলে গেল। আজকে আমরা তাহলে অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট এখানে ডিসকাস করে শেষ করলাম। নেক্সট অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট। হ্যাঁ বলো স্যার, আমি হচ্ছে একটা টপিক বুঝি নাই, ওই যে স্যার কার্ডিওজেনিক শকে অ্যাড্রেনালিন ইউজ না করে ডোপামিন কেন ইউজ করব? হ্যাঁ, বুঝো নাই? না স্যার। যদি অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন ইউজ করা হয়, অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিনের আলফা ইফেক্ট আছে, তাই তো? আলফা ইফেক্ট হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। এখন শকের পেশেন্টের ক্ষেত্রে শক, আচ্ছা শক পড়ছো তোমরা? শক কয় ধরনের আছে? 3 ধরনের। কার্ডিওজেনিক শক, হাইপোভোলেমিক শক, অ্যানাফাইল্যাকটিক শক, ভ্যাসোজেনিক, সেপটিক শক, ভ্যাসোজেনিক শক, নিউরোজেনিক শক। ডিস্ট্রিবিউটিভ। একটা হলো হাইপোভোলেমিক শক, নেক্সট কার্ডিওজেনিক শক, নেক্সট অ্যানাফাইল্যাকটিক শক, এরপরে সেপটিক শক, এরপরে নিউরোজেনিক শক। শকের মেইন হলে 5টা ভ্যারাইটি, প্যাথোলজিতে তোমরা ডিটেইলস পড়বে। তো হাইপোভোলেমিক শক যেখানে ভলিউম কমে গেছে, এটা ব্লিডিং হয়ে হোক, ভমিটিং হোক, ডায়রিয়া হয়ে হোক, এই ক্ষেত্রে ভলিউম রিপ্লেসমেন্ট হলো মেইন ট্রিটমেন্ট। যদি ভলিউম রিপ্লেসমেন্ট আইভি ফ্লুইড দিতে হবে, ব্লাড যদি ব্লিডিং হয় তাহলে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। আর কার্ডিওজেনিক শকের মূল কারণ হচ্ছে, কমন কজ হচ্ছে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এছাড়া আরো কারণ আছে, এটা হলো কমন। তো এই ক্ষেত্রে যেটা হয়, যখন শক হয়ে যায়, কার্ডিওভাস্কুলার কোলাপস, হ্যাঁ, তো পেশেন্টের সিভিয়ার হাইপোটেনশন হয়, টিস্যু পারফিউশন কমে যায়। তো তখন আমাদের টার্গেট হলো এগুলোকে আবার রিভার্স করা। তো এখন এই শকের পেশেন্টের রেসপন্স, ফিজিওলজিক্যাল রেসপন্স, বডি রেসপন্স হিসেবে
সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়। আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়ে গেলে অলরেডি তাদের ভ্যাসোকনস্ট্রিকশন হয়েই থাকে। তো তাদের ক্ষেত্রে যদি ফার্দার ভ্যাসোকনস্ট্রিক্টর এজেন্ট যেমন অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এগুলো যদি দেওয়া হয়, তাহলে ভাইটাল অর্গানের ব্লাড সাপ্লাই যে আছে এখানে ভেসেলের ব্লাড ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে ভাইটাল অর্গানের পারফিউশন এটা কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। এই জন্য এখানে অলরেডি যেতে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে আছে, ফার্দার আর ভ্যাসোকনস্ট্রিকশন আমার দরকার নেই, বরং আমার দরকার শকের ক্ষেত্রে। শকের ডেফিনিশন হচ্ছে হাইপোপারফিউশন, ওয়াইড স্প্রেড হাইপোপারফিউশন অফ টিস্যু। এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে টিস্যু পারফিউশন বাড়ানো। তো অ্যাড্রেনালিন দিলে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে টিস্যু পারফিউশন আরো কমে যাবে। আর যদি ডোপামিন লো ডোজে দেওয়া হয়, তো আমরা লো ডোজ ডোপামিনের ইফেক্ট দেখলাম যে ভ্যাসোডাইলেশন অফ ভাইটাল অর্গান স্পেশালি কিডনি এন্ড ভিসেরা, এগুলোর ভ্যাসোডাইলেশন করবে D1 ইফেক্ট। তো ভ্যাসোডাইলেশন হলে টিস্যু ওইসব ভাইটাল অর্গানের পারফিউশন বেড়ে যাবে, ভাইটাল অর্গানের ফাংশন মেনটেন হবে, রেনাল ফাংশন মেনটেন হবে। এই জন্য ডোপামিন ইজ প্রেফার্ড কার্ডিওজেনিক শক। এখন বলতে পারো তাহলে যে অ্যাড্রেনালিন আবার অ্যানাফাইলেক্টিক শকে যে দেওয়া হচ্ছে, অ্যানাফাইলেক্টিক শকের প্যাথোফিজিওলজি খেয়াল করে দেখো, এখানে যে মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়ে মিডিয়েটর গুলো রিলিজ হয়, মিডিয়েটর গুলোর আলটিমেট ইফেক্ট বায়োলজিক্যাল ইফেক্ট আমরা কি দেখেছি? ইন্টেন্স ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, এগুলো কিন্তু ছিল বায়োলজিক্যাল ইফেক্ট। ব্রঙ্কোস্পাজম, হাইপোটেনশন, এই তো ভ্যাসোডাইলেশন হয়েই তো হাইপোটেনশন হয়ে যায় অ্যানাফাইলেক্টিক শকে। তার মানে এখানে ভাস্কুলার সিস্টেম ইজ ডাইলেটেড, আর কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে ভাস্কুলার সিস্টেম কনস্ট্রিক্টেড থাকে। এই জন্য ওটাকে ফার্দার কনস্ট্রিকশন করা যাবে না, এই জন্য ওখানে ডোপামিন প্রেফার্ড। আর এখানে যেহেতু অলরেডি ভাস্কুলার সিস্টেম ডাইলেটেড অ্যানাফাইলেক্টিক শকে, তো কাজে এমন এজেন্ট প্রেফার করতে হবে যেটা দিলে বরং ভ্যাসো কনস্ট্রিকশন হবে, কনস্ট্রিকশন হয়ে বিপিআর বাড়াবে, পিপিআর বাড়াবে, বিপি বাড়াবে। আবার বিটা 1 ইফেক্ট দিয়ে কার্ডিয়াক ফাংশনও বাড়াবে, কার্ডিয়াক আউটপুটও বাড়াবে। আবার বিটা 2 ইফেক্ট দিয়ে ব্রঙ্কোডাইলেশন করবে, হুইজ এন্ড ডিসনিয়া এটাকেও ইমপ্রুভ করবে। এই কারণে অ্যাড্রেনালিন ইজ প্রেফার্ড ইন অ্যানাফাইলেক্টিক শক এন্ড ডোপামিন ইজ প্রেফার্ড ইন কার্ডিওজেনিক শক। ওকে, জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আর একটু পড়াশোনা করো, লেকচার ফলো করো, বই পড়ো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কালকের ক্লাস কিন্তু টাইমলি 11টাই হবে, ঠিক আছে? সবাই টাইমলি অ্যাটেন্ড করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।